জয় রাধে রাধে বন্ধুরা। সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তুলসী মালা আমরা বাড়িতে কিভাবে বানাবো। এর আগে তুলসী মালা তৈরি করার ভিডিও আমি দিয়েছি। সেখান থেকে এক দাদা ভাইয়ের প্রশ্ন যে তুলসী মালা আমরা কিভাবে তুলসী গাছকে ব্যবহার করব, জীবন্ত গাছ না মৃত, যে গাছ মারা গেছে, শুকিয়ে গেছে। এছাড়াও প্রশ্ন আছে যে তুলসী গাছের মালা করার পরে যে পেস্ট লাগাবো, সেই পেস্টটি কিভাবে লাগাবো। তাছাড়াও কি সুতো ব্যবহার করব এবং সঠিকভাবে দীক্ষা কোথা থেকে গ্রহণ করব। তাই বিভিন্ন রকম প্রশ্ন আছে। যদি আপনাদেরও এমন প্রশ্ন থাকে তাহলে ভিডিওর মাধ্যমে আপনারা উত্তর পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, প্রথম প্রশ্নের উত্তরটি দিই। জীবন্ত গাছ, বিশেষত আমরা তুলসী মাতা, জীবন্ত গাছকে আমরা পূজা দিয়ে থাকি। আর যে গাছে পূজা দিই না সে গাছের পত্র তুলে ভগবানকে পূজা দিই। তাই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জীবন্ত গাছে আমরা পূজা দিয়েই থাকি। তাই এই গাছ পূজিত। আমরা এই গাছকে মেরে ফেলে মালা গেঁথে কণ্ঠে ধারণ করতে পারি না, সেটি পাপ লেগে যাবে, পাপ হয়। তাই আমি যে মালা করেছিলাম শুকনো কাঠের মালা করেছিলাম। এবং শুকনো কাঠ যেটি তুলসী গাছের শুকনো গাছ যেটি হয়ে যায় সেটি বিশেষত বলা হয়ে থাকে যে জলে ভাসিয়ে দিতে, কিংবা সেটি তুলসী কাষ্ঠ আমরা ভগবানকে সন্ধ্যা আরতি করতে পারি। যদি ওই তুলসী কাঠের মাথায় সুতুলি পাকিয়ে তুলো দিয়ে সেইভাবে আরতি করা যায়। এবং আমরা ধুনার সাথেও ব্যবহার করতে পারি তুলসী কাষ্ঠ। এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তবে যদি পারেন তুলসী মালা করতে পারেন, সেটিও উত্তম। তো এমন যদি করেন তুলসী কাঠ, শুকনো তুলসী কাঠ দিয়ে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যেমন খুশি হবে, তুলসী মাতাও খুশি হবেন। কারণ তার অবশিষ্ট যে দেহ সেটি আমরা কাজে লাগাচ্ছি, এবং সেটি কাজে লাগাচ্ছি শুধু নয়, আমাদের কণ্ঠে ধারণ করছি। এটি উত্তম, ভীষণ ভালো। তাই এতে আপনারা বিশেষ করে বেশি বেশি আশীর্বাদ পাবেন নিজে হাতে করে যদি তুলসী কাঠের এইভাবে আপনারা মালা করে পরতে পারেন। তবে শুকনো তুলসী কাঠের ব্যবহার করবেন। এবং বিভিন্ন স্থানে তুলসী কাঠের মালা হয়, তা সেখানে আমার জানা নেই তারা কিভাবে মালা করেন। তবে আমার মনে হয় জীবন্ত তুলসী গাছের মালা করা একদম উচিত নয়। যে গাছ দেহ রেখেছে সেই গাছের মালা করলেই অতি উত্তম হবে। পরের প্রশ্নটি হলো যে তুলসী গাছের যে মালাটি করলাম, মালাটির পেজ কিভাবে আমরা লাগাবো। প্রথমত বন্ধুরা বলি, এখানে আমার তুলসী মালা, সেই তুলসী মালা রয়েছে যেটি আমি করেছিলাম। আমার কণ্ঠে যেহেতু অন্য একটি তুলসী মালা রয়েছে, এটি থাকতে থাকতে তো আমি আর একটি পড়তে পারি না, সেই কারণে এটি এখনো পড়া হয়নি। আপনাদের সামনে সেটি তুলে ধরছি। এই দেখেন, এই যে সেই তুলসী মালাটা, আর এই যে পেজ। দাদা ভাইয়ের প্রশ্ন হলো এই পেজটি কিভাবে লাগাবো। এই পেজগুলি বাজারে কিনতে পাওয়া যায়। এই যে পেজগুলি থাকে, এই এমন করে খুলতে হয়, এবং এই পেজের মধ্যে যখন আমরা ছুঁচ দেব, ছুঁচের মাথায় আগে একটি ছোট্ট পুঁথি, এই যে এরকম পুঁথি গেঁথে নেব, গেঁথে নিয়ে গিট দিয়ে নেব, নিয়ে তারপরে এই পেজের মধ্যে ছুঁচ দিয়ে নেব। তাহলে কি হবে, এই সুতোটি পেজের পেছন দিক থেকে বেরিয়ে যাবে না, টাইট হয়ে থাকবে। আর যদি পারেন অনেকবার গিট দিয়ে দিয়ে মোটা করে নেবেন, যাতে এই পেছন দিক থেকে সুতোটি এরকম বেরিয়ে না যায়। তাহলে বোঝা গেল এই যে পেজ, এই পেজগুলি বাজারে কিনতে পাওয়া যায়, এবং পেজটি ভেতরের মধ্যে থেকে চুল দিয়ে লাগাবে। আর এগুলি কি সুতো দিয়ে, সেটিও সেই একই জায়গা থেকে পেয়ে যাবেন। দেখবেন এই রকম শক্ত ধরনের সুতো, এই দেখুন, এগুলো লাইলন সুতো বিশেষত মনে হয় বলে। এই সুতোগুলি আপনারা এই মালা করার জন্য বলবেন, দেখবেন দিয়ে দেবেন শক্ত সুতো। আপনারা দুটি করে সুতো একসঙ্গে নিয়ে করতে পারেন, তাহলে অনেকটা শক্ত হবে। আর যদি মনে হয় যে আপনাদের তুলসী কাঠের মধ্যে দিয়ে দুটি সুতো যাচ্ছে না, তাহলে একটি সুতো ব্যবহার করতে পারেন। তবে আমার যে ধরনের মালা করেছিলাম, এই যে মোটা মোটা তুলসী কাঠ কেটেছিলাম, এর মধ্যে দুটো সুতো অনায়াসেই চলে যেতে পারে। তাই আপনারাও করবেন এইভাবে। আর ছুঁচের ব্যবহার খুব একটা লাগে না, যেহেতু এই সুতোগুলি ভীষণ শক্ত,
সেই জন্য ছুঁচের মতোই কাজ করে। আপনারা তুলসী মালার মধ্যে দিয়ে এমনি গেঁথে নিতে পারবেন, এর ভেতরে অনায়াসেই সুতো যা আসা করতে পারে। আমার কাছে প্রচুর এখনো তুলসী কাষ্ঠ রয়েছে, এই দেখুন এখানে অনেক এখনো কাটা রয়েছে, মাঝে মাঝে তুলসী মালা করতে হয় আমাকে, সেই জন্য এগুলি রয়েছে। তবে এগুলি বেশি সময় লাগে না করতে, আপনারা একটু সময় হাতে করে নেবেন, দেখবেন একদিনে বসেই হয়ে যাবে। তবে যে জিনিসটি দিয়ে করবেন সেটি যদি একটু ধারালো হয় তাহলে খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব। আমি করেছিলাম, আমি ঠাকুরের একটি নিরামিষ বটি দিয়ে, আপনারা দা কিংবা বিভিন্ন রকম বাজারে কিনতে পাওয়া যায় যেগুলি ধারালো অস্ত্র, সেই সমস্ত গুলি দিয়ে করতে পারেন, তাহলে বেশি সুবিধা হবে। অনেক সময় ইলেকট্রিক তার কাটার এক ধরনের কাঁচি ব্যবহার করা হয়, সেগুলিও আপনারা ব্যবহার করতে পারেন, সেগুলি দিয়ে করলেও সুবিধা হবে। এর পরে যে তুলসী মালা করব সেটি নতুন কোনো যন্ত্র দিয়ে করার চেষ্টা করব, যাতে সবার খুব তাড়াতাড়ি সেটি করা সম্ভব হয়। তাহলে বন্ধুরা, বিভিন্ন প্রশ্নের উত্তর দিলাম, দাদাভাই 3টি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, এবং শেষের যে প্রশ্ন সেটি হলো দাদাভাইয়ের দীক্ষা নেওয়ার ইচ্ছা, তাই সদ্গুরু কোথায় পাবেন? আমাদের অনেকের মনেই এমন প্রশ্ন থাকে, তাই এই যে প্রশ্নগুলি থাকে মনে হয় যে আমরা সঠিক স্থান থেকে কি দীক্ষা নিতে পারছি, আমরা কি সঠিক গুরুর আশ্রয় নিয়েছি? কারণ অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন চলে, তাই গুরু পরম্পরা থাকারও প্রয়োজন আছে। অনেক সময় গুরু পরম্পরা বলে জিনিসটি থাকে না, অনেক সময় আমরা দীক্ষা নিয়ে ফেলি, মানে অর্থাৎ আমরা যে গুরুদেবের কাছে আশ্রয় নিয়েছি, গুরুদেব কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, এরকম পরম্পরা চলে। এরকম ধরনের যদি থাকে তাহলে আপনার সদ্গুরু পেয়েছেন ভাববেন, আর যদি আপনার গুরু পরম্পরা না থাকে তাহলে ভাববেন এই গুরুদেব কোথা থেকে উদ্ভব হয়েছে সঠিক আপনারাও জানেন না, আমরাও জানি না। তাই বন্ধুরা, এরকম যদি গুরুদেব আপনি খোঁজ করেন তা সেটি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গেলেই পাবেন, কারণ সেখানে অনেক এরকম দীক্ষা গুরু আছেন যাদের গুরু পরম্পরা আছে, এবং সেখানে গেলে সঠিকভাবে আপনি দীক্ষাও নিতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। তাই এমন প্রতিষ্ঠান আমরা সবাই জানি, মায়াপুর ইস্কন মন্দিরে প্রচুর দীক্ষা গুরু আছে, এবং সেখানে গেলে আমরা সঠিকভাবে দীক্ষা নিতে পারবো। এবং এরকম শুধু এই প্রতিষ্ঠান বলে নয়, বিভিন্ন রকম দীক্ষা দেওয়ার এবং বিভিন্ন রকম মন্দির আছে যেখানে এই দীক্ষা গুরু সেখানে থাকেন, তাই আপনারা সেখানে গিয়ে এরকম দেখতেই পারেন, এদিক ওদিক খোঁজাখুঁজি না করে। এখানে গেলে কি হবে, যে মায়াপুর ইস্কন মন্দিরে গেলে এই বলে আপনাকে দীক্ষা দেবে না, আপনাকে পরকে পরকে যাচাই করবে, তারপরে দীক্ষা দেবে, সেটিও অনেক দিন চলবে, এবং আপনাকে বিভিন্ন রকম স্টেপ বাই স্টেপ আপনাকে বিভিন্ন নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখবে, এবং বিভিন্ন রকম আপনার পরীক্ষা নেবে, যেটিকে আপনাকে পরখ করে দেখবে যে আপনি সঠিক কিনা দীক্ষা দেওয়ার ক্ষেত্রে। তাই আপনাকে দীক্ষা গুরুর পরীক্ষা নেওয়া লাগবে না, বা আপনাকে দীক্ষা গুরুর যাচাই করা লাগবে না, আপনাকে যাচাই করে তারপরে দীক্ষা দেবে। তাহলে আপনারা কোথা থেকে এরকম দীক্ষা নেবেন বুঝতে পারছেন, যে আমরা সহসাই দীক্ষা পেয়ে যাই তেমন নয়, আপনিও যে যোগ্য ভগবানকে ভক্তি করার জন্য, ভগবানকে পূজা করার জন্য, সেটিও আপনার যোগ্যতা প্রমাণ করে নেবে এবং আপনাকে তৈরি করে নেবে ভগবানের প্রিয় হওয়ার জন্য। তাই অবশ্যই এরকম জায়গায় যেতেই পারেন, নিঃসন্দেহে আপনারা দীক্ষাগুরু খুব ভালোভাবে পেয়ে যাবেন, সদ্গুরু পেয়ে যাবেন। আর গুরু পরম্পরা থাকার খুব জরুরি। গুরু পরম্পরা মানে আমরা যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, সেই গুরুদেব আরেকজন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছে, এইভাবে পরম্পরা থাকে। অনেক সময় কিছু কিছু গুরুদেব আছেন এই যে এই পরম্পরাগুলি তাদের কাছে থাকেন না, বা আমরা সেই পরম্পরাগুলি পাই না, সেখান থেকে বোঝা যায় যে এই দীক্ষাগুলি সঠিক কি বেঠিক। তাই আপনারা যদি এরকম স্থান থেকে দীক্ষা নেন তাহলে গুরু পরম্পরা আপনারা সঠিকভাবে পেয়ে যাবেন, এবং বুঝে নিতে পারবেন নিজেরাই যে আপনারা সঠিকভাবে দীক্ষা পেয়েছেন। কিন্তু একটি কথাই বলবো, এই স্থানে গেলে আপনারা বলো খুব তাড়াতাড়ি দীক্ষা পাবেন না, আপনাকে পরকে পরকে যাচাই করবে, এবং সেটি একটি সময় সাপেক্ষ। আবার অনেকের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি পেয়ে যান, তার মানে তারা
পরীক্ষায় খুব তাড়াতাড়ি উত্তীর্ণ হতে পারে। তাই জন্য তারা এইগুলি খুব তাড়াতাড়ি দীক্ষা পেয়ে যান। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি অনেকটা দিন সময় লাগে। তাই সময় লাগুক, আপনি ভগবানের জন্য তৈরি হবেন, তার জন্য সময় লাগুক, কিন্তু সঠিক স্থান থেকে সদ্গুরু পাচ্ছেন, এটাই হলো সব থেকে বড় কথা। বন্ধুরা, তাহলে সবার প্রশ্নের উত্তর হলো এবং দাদা ভাইয়ের প্রশ্নের উত্তর হলো যে আপনি কিভাবে দীক্ষা নেবেন। আপনারা এইভাবে দীক্ষা নিতেই পারেন। তাহলে বন্ধুরা, আজকের যে বিষয়বস্তু ছিল, আমরা তুলসী গাছ কিভাবে তুলসী গাছের মালা করব এবং দীক্ষা নেব, সমস্তটাই বললাম। এরপরেও বন্ধুরা বলবো, আপনারা বেশি বেশি করে বাড়িতে তুলসী গাছ লাগান এবং তুলসী গাছের সেবা করুন। অনেকেই এখনো দীক্ষা নেননি, অনেকেই আছেন, তবে তুলসী গাছে জল দেবেন। কিছু কিছু ব্যক্তিরা আছে বলেন যে দীক্ষা নেওয়া নেই, তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। এটি একদম ভুল ধারণা। দীক্ষা নেওয়া নেই তো কি হয়েছে, আমরা যদি তুলসী গাছের দীক্ষা ছাড়াও জল দিয়ে থাকি, আমাদের এই ভক্তিতেই আমাদের মুক্তি হবে আর ভগবান দেব দেবী প্রসন্ন হবেন। তাই কর্ম করে যান। দীক্ষা না নেওয়ার প্রশ্ন নয়, ঠিক সঠিক সময় আসলে আপনার কাছেই চলে আসবে ভগবান, আপনাকে আপনার কাছে নিয়ে যাবে এবং আপনার সেই ভক্তিতে টেনে নেবে, শুধু সময়। তাই আমরা সময় দেখে বা আমরা সময় বুঝে কাজ করার আগে সবকিছু সৃষ্টিকর্তা সৃষ্টি করে রাখেন। আমরা যদি মনে করি আমরা এখন করবো, এই জিনিসটি করবো, ভাববেন এগুলি আগে থেকেই তৈরি হয়েছিল। তাই আমরা হয়তো সেই মুহূর্তে ভাবছি, কিন্তু এগুলি সমস্ত কিছুই একসময় তৈরি হয়ে আছে। তাই এই যে পূজা দেওয়ার ক্ষেত্রে, ভক্তির ক্ষেত্রে এগুলি যে কিভাবে কখন কার মনে চলে আসে সেটি আমরা কেউ জানি না। তো ভগবান ভক্তিতে মতি হয়ে থাকুন, ভগবানকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন, আর বিশ্বাস করুন। বিশ্বাস অবশ্যই দরকার, বিশ্বাস করুন, সমস্ত কিছু দেখবেন সঠিক হয়ে যাবে। যখন আমাদের ভগবানের পরে আস্থা চলে আসে, বিশ্বাস আসে না, তখন হাজার কিছু খারাপ হলেও মনে করি যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, এতটাই বিশ্বাস হয়ে যায়। এই বিশ্বাসটি থাকলে না, অনেক কঠিন কঠিন পথ, কঠিন কঠিন রাস্তা, কঠিন কঠিন আমাদের সময় আছে জীবনে, সেগুলো খুব সহজেই উত্তীর্ণ হয়ে যায়। বন্ধুরা, এইভাবে চলবেন, দেখবেন আপনাদের জীবনের সংকট খুব ছোট, লঘু হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই এই ভিডিও দেখে হয়তো উপকৃত হতে পারেন, আবার কেউ হয়তো কারোর কাজে লাগতে নাও পারে। তবে সবার জন্য এই ভিডিওটি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দে থাকবেন। এখনকার মতন টাটা, রাধে রাধে।